এরপর স্বল্পকালীন ভারসাম্য দেখার পর আমরা দেখব হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বুঝি, বা না লাভ না লোকসানের বিন্দু। আমরা এটা ছিল আমার কাছে গড় ব্যয় রেখা। গড় ব্যয় রেখা ইউ আকৃতির আমরা পড়ে এসছিলাম। প্রান্তিক ব্যয় রেখা ইউ আকৃতির আমরা পড়ে এসছিলাম। প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের ন্যূনতম বিন্দু দিয়ে যায়, আমরা দেখে এসছিলাম সেমিস্টার 1-এ। আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হয়েছিল কোথায়? ই পয়েন্টে, যেখানে এই বিন্দুতে দেখতে পেয়েছিলাম এইটা হচ্ছে আমার এমআর রেখা, এইটা হচ্ছে আমার এমসি রেখা। তাহলে যেখানে এমআর ইজ ইকাল টু এমসি হয়েছে, অর্থাৎ ও কিউ পরিমাণ উৎপাদনে, এই পরিমাণ উৎপাদনে এমআর আর এমসি সমান হয়েছে, এবং এমসি রেখা ঢাল এমআর রেখার ঢালের তুলনায় বেশি। তার মানে মুনাফার সর্বোচ্চীকরণ এসেছিল এই বিন্দুতে। উৎপাদক উৎপাদন করছিল কিউ পরিমাণ দ্রব্য, যেখানে তার মুনাফার সর্বোচ্চীকরণ ঘটেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা করলাম কি? আমরা দেখলাম যে তার মানে আমার টোটাল রেভিনিউ কতটুকু? টোটাল রেভিনিউ হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে পি স্টার্ড ইন্টু এক্স, দেখেছিলাম টোটাল রেভিনিউ। তার মানে দাঁড়াচ্ছে পি স্টার্ড মানে হচ্ছে ওপি, এক্ষেত্রে ওপি, পি স্টার্ড মানে ওপি ইন্টু এক্স হচ্ছে ও কিউ, তার মানে লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এরিয়া ওপিই কিউ ছিল হচ্ছে আমার টোটাল রেভিনিউ। তার মানে এই পুরোটা ছিল হচ্ছে আমার টোটাল রেভিনিউ। টোটাল কস্ট কতখানি? ও কিউ পরিমাণ উৎপাদনে গড় ব্যয় এসি হচ্ছে এতখানি। আমরা পেয়েছিলাম সেমিস্টার 1-এ এসি মানে টিসি বাই এক্স, তার মানে টিসি হচ্ছে এসি ইন্টু এক্স। তাহলে টিসি যদি এসি ইন্টু এক্স হয়, তাহলে টিসি হচ্ছে এসি ইন্টু এক্স। এসি মানে হচ্ছে এটিসি মানে হচ্ছে এতটুকু, তার মানে এসি হচ্ছে ই কিউ, এক্স হচ্ছে ও কিউ, তার মানে লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে ওপি ই কিউ ক্ষেত্রফল। তার মানে দেখতে পাচ্ছি টিআর যতখানি টিসিও ততখানি। তার মানে দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ ইজ ইকাল টু টোটাল কস্ট। তার মানে টোটাল রেভিনিউ যদি টোটাল কস্ট হয়, তার মানে there is no loss, no profit, hence this point is called break even point. এবং যেখানে নো লস নো প্রফিট হচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা বলেছি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আমার এই ই বিন্দুটা, এবং যেখানে টিআর ইজ ইকাল টু টিসি হওয়া মানে যেটা আমার পি, সেটা এইটুকু পি মানে এইটুকু পি, তাহলে যেটা আমার পি স্টার্ট সেটাই হচ্ছে আমার এসি, সেটাই আমার এটিসি রেখা বা এসি। তাহলে পি স্টার্ট ইজ ইকাল টু এসি। এই অবস্থানটাকে আমরা বলছি এই দুটো সিচুয়েশনে, অর্থাৎ আইদার টিআর ইজ ইকাল টু টিসি হওয়া, অথবা পি স্টার্ট ইজ ইকাল টু এসি হওয়া, অথবা পি স্টার্ট ইজ ইকাল টু এসি হওয়া, এই দুটোই হচ্ছে আমার কাছে, এটাকে আমরা তখন বলছি হচ্ছে নর্মাল প্রফিট বা স্বাভাবিক মুনাফা। তার মানে হোয়াট ইজ নর্মাল প্রফিট? when
ইন কেস অফ ইন্ডিভিজুয়াল ফার্ম আন্ডার পারফেক্টলি কম্পারেটিভ মার্কেট, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে যদি মোট আয় মোট ব্যয়ের সঙ্গে সমান হয় অথবা পিস্টার্ড এসির সঙ্গে সমান হয়, সেক্ষেত্রে সেই রকম অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক মুনাফা বা নর্মাল প্রফিট। নেক্সট যাব হচ্ছে কাকে আমরা বলছি যে পারফেক্টলি কম্পারেটিভ মার্কেট। আমরা এরপর আমরা দেখে এসেছি ব্রেক ইভেন পয়েন্ট বা না লাভ না লোকসানের বিন্দুকে দেখেছি। এবার দেখব সুপার নর্মাল প্রফিট কি করে আসে, অর্থাৎ অতিরিক্ত মুনাফা কি করে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে হয়। এখন এই অতিরিক্ত মুনাফার ক্ষেত্রে ডেফিনেটলি আমার কাছে একজন ইন্ডিভিজুয়াল ফার্ম যে ডিম্যান্ড কার্ভ ফেস করছে সেটা হচ্ছে হরাইজন্টাল, সেটাই হচ্ছে আমার কাছে প্রাইস কার্ভ, সেটাই আমার কাছে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, এমআর কার্ভ আমরা দেখে এসছি। আমার কাছে এমসি রেখা, ইউ শেপড, এসি রেখা বা অ্যাভারেজ টোটাল কস্ট, গড় ব্যয় রেখা, ইউ শেপড। প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে আমার বি পয়েন্টে, যেখানে প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন দুটো স্যাটিসফাই হয়েছে। এক হচ্ছে এমআর ইজ ইকুয়াল টু এমসি, দ্যাট ইজ দ্য নেসেসারি কন্ডিশন, প্রয়োজনীয় শর্ত, এবং এই পয়েন্টে ডেল এমসি বাই ডেল এক্স গ্রেটার দ্যান ডেল এমআর বাই ডেল এক্স, অর্থাৎ যেখানে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করছে বা এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বেশি। বি পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হয়েছে, তাই এই পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হয়েছে বলে একজন উৎপাদন করছে হচ্ছে ও কিউ অ্যামাউন্ট পরিমাণ উৎপাদন করছে, যেখানে তার প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখলাম কি যে তার মানে এক্ষেত্রে আমার কাছে টিআর হচ্ছে পিস্টার্ড, এই ছিল পিস্টার্ড আমার কাছে, পিস্টার্ড ইজ ইনটু এক্স, পিস্টার্ড ইনটু এক্স মানে হচ্ছে পিস্টার্ড মানে ও পিস্টার্ড ইনটু ও কিউ, তার মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, লেন্থ ইনটু ব্রেথ, এইটা হচ্ছে তার মানে এরিয়া বা ক্ষেত্রফল। ও পিস্টার্ড আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ও পিস্টার্ড বি কিউ, এইটা হচ্ছে আমার কাছে মোট আয়, তার মোট আয় দাঁড়াচ্ছে ও পিস্টার্ড বি কিউ, এই পুরো ক্ষেত্রফলটা আমার কাছে দাঁড়াচ্ছে হচ্ছে মোট আয়। এরপর মোট ব্যয় টোটাল কস্ট আমি পেয়েছিলাম অ্যাভারেজ কস্ট ইনটু এক্স, আগেরটাতেই দেখিয়ে এসছি নর্মাল প্রফিটের ক্ষেত্রে, এসি ইনটু এক্স। এসি হচ্ছে ও কিউ অ্যামাউন্ট প্রোডাকশন, আমরা দেখতে পাচ্ছি এসি হচ্ছে এই এসি রেখা মানে এইটুকু হচ্ছে আমার এসি, তার মানে ডিকিউ ইন্টু ও কিউ, এক্স হচ্ছে আমার কাছে ও কিউ, দিস ইজ ইকুয়াল টু এরিয়া ডিকিউ লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার কাছে এখন টোটাল কস্ট, তার মানে ওসি ডিকিউ, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার কাছে টোটাল কস্ট। তার মানে দেখতে পাচ্ছি এই পুরোটা হচ্ছে আমার কাছে টোটাল রেভিনিউ, এইটুকু হচ্ছে আমার কাছে টোটাল কস্ট, তার মানে টোটাল রেভিনিউ, সিন্স এটা এরিয়া ও পিস্টার্ড বি কিউ, যেহেতু ও সি ডিকিউ এর থেকে বেশি, তার মানে টিআর গ্রেটার দ্যান টিসি, কতখানি না এই পোর্শনটা হচ্ছে টিআর গ্রেটার দ্যান টিসি, এই পোর্শনটাকে আমরা বলছি হচ্ছে সুপার নর্মাল প্রফিট বা অতিরিক্ত মুনাফা, সুপার নর্মাল প্রফিট
বা এটাকে আমরা বলছি হচ্ছে অতিরিক্ত মুনাফা। তাহলে অতিরিক্ত মুনাফা হতে গেলে আমার টিআর কে টিসির থেকে বেশি হতে হবে। তার মানে টিআর গ্রেটার দ্যান টিসি মানে পি স্টার্ড গ্রেটার দ্যান এসি হতে হবে। তার মানে সুপার নর্মাল প্রফিটে পি স্টার্ড এসির থেকে যদি বেশি হয় অথবা টিআর টিসির থেকে যদি বেশি হয় তাহলে আমার সুপার নর্মাল প্রফিট আসবে। নেক্সট যাবো আমরা। নেক্সট বলবো যে তার মানে দেখেছি যেখানে টিআর ইজ ইকুয়াল টু টিসি দেখেছি, নর্মাল প্রফিট বা ব্রেক ইভেন পয়েন্ট দেখেছি। এরপর দেখলাম হচ্ছে সুপার নর্মাল প্রফিট বা অতিরিক্ত মুনাফা দেখেছি। এই সিচুয়েশনে গিয়ে দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি লস, ইকোনমিক লস, বা কিভাবে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কখন লস তৈরি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই রেখাটা ছিল হচ্ছে এমআর, এটাই ছিল হচ্ছে আমার কাছে, এই রেখাটা ছিল এমআর, ওই রেখাটাই হচ্ছে আমার কাছে, এটাই ছিল হচ্ছে আমার কাছে প্রাইস কার্ভ, এটাই ছিল আমার কাছে এআর রেখা, এটাই ছিল আমার কাছে ডিম্যান্ড কার্ভ। ইন্ডিভিজুয়াল ফার্ম যে ডিম্যান্ড কার্ভ ফেস করছে। এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই পি স্টার্ড ছিল। এখন যদি এরকম ঘটনা ঘটে যে এসি এভিসি মানে গড় পরিবর্তনশীল ব্যয় রেখা, গড় ব্যয় রেখা, প্রান্তিক ব্যয় রেখা সব ইউ আকৃতির, মুনাফার সর্বোচ্চীকরণ হয়েছিল এই পয়েন্টে, যেখানে এই কিউ পরিমাণ দ্রব্য উৎপাদন করলে এই ডি পয়েন্টে হয়েছিল বা বি পয়েন্টে হয়েছিল প্রফিট ম্যাক্সিমাইজেশন, যেখানে এমআর ইজ ইকুয়াল টু এমসি ছিল এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছিল, বা এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বেশি ছিল। প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট বা মুনাফার সর্বোচ্চীকরণ হয়েছিল বি বিন্দুতে এবং উৎপাদক উৎপাদন করেছিল কিউ পরিমাণ। আমরা ছোটবেলায় দেখে এসেছি, মানে সেমিস্টার ওয়ানে দেখে এসেছি যে মোট ব্যয়ের দুটো দিক, একটা ছিল স্থির ব্যয় আর একটা ছিল মোট পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থির ব্যয় অপরিবর্তিত থাকে, কিন্তু পরিবর্তনশীল ব্যয় আমরা দেখেছিলাম উৎপাদনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তার মানে টিভিসি বা মোট পরিবর্তনশীল ব্যয় যদি উৎপাদনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাহলে এভিসিও পরিবর্তিত হবে। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু এসি আমরা দেখেছিলাম টিসি ইজ ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি, এবং দেখেছিলাম বোথ সাইড এক্স দিয়ে ডিভাইড করে পেয়েছিলাম এসি ইজ ইকুয়াল টু এএফসি প্লাস এভিসি। তার মানে এভিসির সঙ্গে এএফসি যোগ করলে এসি পাই, তাই অ্যাভারেজ টোটাল কস্টটা এভিসি রেখার উপরে ছিল। এই সিচুয়েশনে দাঁড়িয়ে, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে মুনাফার তো সর্বোচ্চীকরণ বি বিন্দুতে হয়েছে, উৎপাদক উৎপাদন করছে ও কিউ পরিমাণ। এই অবস্থায় আমার কাছে আমার কাছে গড় ব্যয় এসি ছিল হচ্ছে এইচ কিউ, এই এসি রেখা বা এটিসি রেখা একই কথা, এইচ কিউ, এবং এইচ কিউ মানে এইচ কিউ ছিল এসি রেখা। তার মানে আমার কাছে আগে দেখি টোটাল রেভিনিউ কত। টোটাল রেভিনিউ হচ্ছে পি স্টার্ড ইন্টু এক্স, পি স্টার্ড মানে হচ্ছে ও পি স্টার্ড ইন্টু এক্স হচ্ছে আমার কাছে ও কিউ, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এরিয়া ও পি স্টার্ড বি কিউ, এইটা ছিল ও পি স্টার্ড বি কিউ, এইটা ছিল হচ্ছে আমার কাছে মোট আয়। টোটাল কস্ট আমরা দেখেছিলাম এসি ইন্টু এক্স, এসি হচ্ছে আমার কাছে এই মুহূর্তে কিউ পরিমাণ উৎপাদনে, এসি রেখা এটিসি, এসি মানে এটিসি রেখা, এসি হচ্ছে এইচ কিউ ইন্টু কিউ, এক্স হচ্ছে ও কিউ,
তার মানে এরিয়া এই পুরোটা হচ্ছে, তার মানে এটাকে যদি সি দিয়ে ডিনোট করি তাহলে ও সি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইচ কিউ ইন্টু ও কিউ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এই পুরো ক্ষেত্রফলটা হচ্ছে আমার কাছে টোটাল কস্ট। তার মানে এরিয়া ও সি এইচ কিউ, এইটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে আমার কাছে এখন টোটাল কস্ট। টোটাল রেভিনিউ হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে টোটাল রেভিনিউ। তার মানে দেখতে পাচ্ছি টোটাল কস্ট ইজ গ্রেটার দ্যান টোটাল রেভিনিউ। কস্ট যদি রেভিনিউর থেকে বেশি হয়, অর্থাৎ ব্যয় যদি মোট আয়ের থেকে বেশি হয়, তাহলে লস তৈরি হয়। আর লস কতটুকু? তার মানে লস হচ্ছে আমার এই পোর্শনটাকে আমি বলছি লস বা ইকোনমিক লস। তার মানে যে ক্ষেত্রে পিস্টার্ড লেস দ্যান এসি, পিস্টার্ড এসির থেকে ছোট, সেক্ষেত্রে আমার ক্ষতি হচ্ছে। Now the question is that যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসে যে আমার যখন টিআর টিসির সঙ্গে সমান, টিআর যখন টিসির সঙ্গে সমান হয়েছিল, আমি পেয়েছিলাম নর্মাল প্রফিট বা ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে আমার না লাভ হয়েছিল না ক্ষতি হয়েছিল। এই অবস্থায় দাঁড়িয়ে প্রডিউসার ভাববে ভবিষ্যতে হয়তো আমার রেভিনিউ কস্টের থেকে বেশি হবে, আয় ব্যয়ের থেকে বেশি হবে। তাই যখন নর্মাল প্রফিট, সেক্ষেত্রে উৎপাদক উৎপাদন চালাবে। যদি মোট ব্যয়ের থেকে বেশি হয়, টিআরটিসির থেকে বেশি হয়, সেক্ষেত্রে সুপার নর্মাল প্রফিট, অতিরিক্ত মুনাফা হয়েছিল, ফলে উৎপাদক উৎপাদন চালাবে। কিন্তু এই সিচুয়েশনে এসে দেখতে পাচ্ছি যে টোটাল রেভিনিউয়ের থেকে ছোট, অর্থাৎ ব্যয়টা এই ক্ষেত্রে মোট আয়টা মোট ব্যয়ের থেকে ছোট, ফলে এক্ষেত্রে লস হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যদি লস হয় তাহলে উৎপাদক উৎপাদন করবে কি করবে না? স্বাভাবিক মুনাফায় উৎপাদন করবে অবশ্যই, অতিরিক্ত মুনাফায় তো করবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি লস হয় একটা ফার্মের, একজন উৎপাদকের, তাহলে সে কি উৎপাদন করবে কি করবে না? এই জায়গায় দেখতে গিয়ে তার মানে আমরা ধরে নিচ্ছি লস হয়েছে একটি ফার্মের, সেক্ষেত্রে উৎপাদক উৎপাদন করবে কি করবে না। এখন এইখানে যে ছবিটা আমরা রেখেছি, এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে এটা ছিল অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, এইটা ছিল হচ্ছে আমার কাছে এসি রেখা ইউ শেপড, এই ছিল হচ্ছে আমার কাছে মার্জিনাল কস্ট, এইটাই ছিল আমার কাছে পি ইজ ইকাল টু, এটা ছিল আমার কাছে পি ইজ ইকাল টু, এটাই ছিল আমার কাছে পি ইজ ইকাল টু, এটা ছিল আমার কাছে পি ইজ ইকাল টু এআর ইজ ইকাল টু এমআর ইজ ইকাল টু ডিমান্ড কার্ভ। তার মানে এইটা ছিল আমার কাছে পি স্টার্ট, হুইচ ইজ ডিটারমিন্ড বাই দ্য মার্কেট মেকানিজম, বাজারের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নির্ধারিত হয়েছিল। নো ইন্ডিভিজুয়াল সেলার, কোনো একজন বিক্রেতা বা কোনো বিক্রেতা এই দামটাকে ইনফ্লুয়েন্স করতে পারে না, প্রভাবিত করতে পারে না। তার মানে আমার ভারসাম্য, আমার এই দামে আমি বিক্রি করছিলাম। মুনাফার সর্বোচ্চীকরণের জায়গা থেকে দেখেছিলাম, মুনাফার সর্বোচ্চীকরণ এসেছিল যেখানে দিস ইজ দ্য এমসি কার্ভ, এইটা এমআর কার্ভ। তার মানে অ্যাট পয়েন্ট এইচ বিন্দুতে আমি দেখতে পেয়েছিলাম মুনাফার সর্বোচ্চীকরণ ঘটেছিল, যেখানে এমআর ইজ ইকাল টু এমসি হয়েছে এবং এমসি রেখা এমআরকে নিচের দিক থেকে ছেদ করেছে, এমআরকে এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করেছে। তাই এইচ বিন্দুতে মুনাফার সর্বোচ্চীকরণ হয়েছে এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে কিউ। এন্ড কিউ পরিমাণ উৎপাদনে আমি দেখতে পাচ্ছি, কিউ পরিমাণ উৎপাদনে আমার কাছে এসি হচ্ছে এসি রেখা, এই এসি রেখাতে কিউ পরিমাণ উৎপাদনে এসি হচ্ছে এতখানি, অর্থাৎ এল কিউ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার
পিস্টার্ড, পিস্টার্ড মানে এইটুকু, এইটুকু পিস্টার্ড মানে এইটুকু পিস্টার্ড। এসি হচ্ছে এল কিউ, তার মানে পিস্টার্ড এসির থেকে ছোট। তার মানে আমরা বলেছি পিস্টার্ড যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে দুদিকে যদি কিউ দিয়ে গুণ করি তার মানে পিস্টার্ড কিউ লেস দেন এসি ইন্টু কিউ, তার মানে এটা হচ্ছে টিআর লেস দেন টিসি, তার মানে আমরা বলেছিলাম এখানে লস হচ্ছে, তার মানে এখানে লস হয়েছে। এই অবস্থায় ক্ষতি হয়েছে। এই ক্ষতি যখন হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে এই ভারসাম্য উৎপাদনে অর্থাৎ ও কিউ পরিমাণ উৎপাদনে এভিসি রেখা হচ্ছে এই রেখাটা এভিসি, এভিসি তার মানে এটাকে বলছি এন, তার মানে কিউ পরিমাণ উৎপাদনে এভিসি হচ্ছে এন কিউ, কিউ পরিমাণ উৎপাদনে এভিসি হচ্ছে এন কিউ, এন কিউ, তার মানে কিউ পরিমাণ উৎপাদনে এভিসি যদি এন কিউ হয় তাহলে টিভিসি হচ্ছে এভিসি ইন্টু কিউ, তাহলে এভিসি হচ্ছে এন কিউ আর কিউ হচ্ছে ও কিউ, ও কিউ, তার মানে এইটুকু হচ্ছে এন কিউ, এইটুকু হচ্ছে ও কিউ, তার মানে এতখানি ক্ষেত্রফল, এতখানি, অর্থাৎ এরিয়া ও জেড, ও জেড এন কিউ, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার টিভিসি। তার মানে এই সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি যে একজন বিক্রেতা, এবং এই সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ যতখানি, টোটাল রেভিনিউ যতখানি অর্থাৎ টোটাল রেভিনিউ দেখতে পাচ্ছি টিসির থেকে ছোট, টিসির থেকে ছোট, কিন্তু টোটাল রেভিনিউ আবার টিভিসির থেকে বড়। অ্যাজ ফর এক্সাম্পল বলি যে একজন বিক্রেতা ও কিউ পরিমাণ উৎপাদন করেছে, উৎপাদন করে সে 10,000 টাকা আয় করেছে, 10,000 টাকা আয় করেছে, কিন্তু ও কিউ পরিমাণ উৎপাদন করতে গিয়ে তার স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়, এই দুটোকে মিলে মোট ব্যয়, মোট ব্যয় হচ্ছে 14,000 টাকা, 14,000 টাকা, কিন্তু লেবারের পেছনে অর্থাৎ টিভিসি পরিবর্তনশীল ব্যয়, লেবারের জন্য খরচা হয়েছে 8,000 টাকা। তার মানে মোট আয়টা, মোট আয় যতখানি সে করছে লেবারের জন্য সে 8,000 টাকা দিতে পারছে, 2,000 টাকা তার পড়ে থাকছে, গেটকিপারের মাইনে ছিল হচ্ছে 6,000 টাকা, 8,000 প্লাস গেটকিপারের মাইনে 6,000, মোট ব্যয় ছিল 14,000, এই 6,000 টাকা গেটকিপারের মাইনে পুরোটাকে সে দিতে পারছে না, তার লস হয়েছিল বলে, তাই সে গেটকিপারকে বলল 2,000 টাকা তুমি রাখো, পরের মাসে তোমাকে একসঙ্গে মিটিয়ে দেব। তাহলে এই অবস্থায় এই সিচুয়েশনে দাঁড়িয়ে উৎপাদন হবে কি হবে না? ডেফিনেটলি উৎপাদন হবে, কারণ পরের মাসে যদি মিটিয়ে দেয় স্থির ব্যয়টা তাহলে উৎপাদন হতেই পারে। তার মানে উৎপাদন সম্ভব কখন? উৎপাদকের এখানে ক্ষতি হয়েছিল, টিসি গ্রেটার দ্যান টিআর হয়েছিল, ক্ষতি হয়েছিল, কিন্তু টিআর টিভিসির থেকে বেশি, টিআর টিভিসির থেকে বেশি মানে, টিআর টিভিসির থেকে বেশি মানে পিস্টার্ড এভিসির থেকে বেশি। তার মানে পিস্টার্ড যদি এভিসির থেকে বেশি হয়, পিস্টার্ড এই ছিল পিস্টার্ড, এইটুকু পিস্টার্ড মানে এইটুকু পিস্টার্ড, এইটুকু পিস্টার্ড, এভিসি হচ্ছে এন কিউ, পিস্টার্ড হচ্ছে এইচ কিউ, তার মানে পিস্টার্ড এভিসির থেকে বেশি, এই অবস্থায় কিন্তু উৎপাদক উৎপাদন করবে। তার মানে লস হলেও, ক্ষতি হলেও, ক্ষতি হচ্ছে, অবশ্যই ক্ষতি হচ্ছে, কিন্তু ক্ষতি হলেও যেহেতু এই ঘটনাটা ঘটছে তাই উৎপাদক উৎপাদন করবে। তার মানে উৎপাদক উৎপাদন করবার জায়গাটা হচ্ছে যে যদি পিস্টার্ড গ্রেটার দ্যান এভিসি হয়, লস হলেও উৎপাদক উৎপাদন করছে। নেক্সট যাব এই ছবিটা। এই জায়গায় দেখেছিলাম যে এই জায়গায় একটা মজার জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে এভিসি, এই এভিসি রেখাটা,
এই এভিসি রেখাটা, এই এভিসি রেখাটা কিন্তু দাম রেখা, এই যে ছিল দাম রেখা, এই দাম রেখার নিচে ছিল। এবার যাই এই জায়গাটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এভিসি রেখা আছে, এসি রেখা আছে, মার্জিনাল কস্ট রয়েছে, প্রান্তিক ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়, সব রেখাগুলো রয়েছে ইউ আকৃতির। এই ছিল সেই আমার কাছে ভারসাম্য দাম পি স্টার্ট, এটাই ছিল আমার কাছে এআর, এটাই ছিল হচ্ছে আমার কাছে এমআর, এটাই ছিল একজন বিক্রেতা যে ডিম্যান্ড কার্ভের সম্মুখীন হয়েছে। মুনাফার সর্বোচ্চীকরণ হয়েছে যেখানে এমআর ইজ ইকাল টু এমসি, তার মানে বি বিন্দুতে মুনাফার সর্বোচ্চীকরণ হয়েছে। মুনাফার সর্বোচ্চীকরণে এখানে শর্ত পালিত হয়েছে এমআর ইজ ইকাল টু এমসি, এখানে এমআর ইজ ইকাল টু এমসি, এই পরিমাণ উৎপাদনে এমআর আর এমসি সমান, আর এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে, তার মানে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের তুলনায় বেশি। মুনাফার সর্বোচ্চীকরণ ঘটেছে বি বিন্দুতে, তাই উৎপাদক উৎপাদন করছে ও কিউ পরিমাণ। এই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে ও কিউ পরিমাণ উৎপাদনে মোট ব্যয় হচ্ছে আমার কাছে এইটুক, এটাকে যদি বলি এল, তাহলে মোট ব্যয় হচ্ছে টিসি ইজ ইকাল টু এসি ইন্টু কিউ। এসি ছিল হচ্ছে, এসি মানে হচ্ছে এল কিউ, এসি মানে হচ্ছে এল কিউ, এসি মানে হচ্ছে আমার কাছে এল কিউ, এসি মানে হচ্ছে আমার কাছে এল কিউ, এতটা। এখানে মুনাফার সর্বোচ্চীকরণ হয়েছে বি বিন্দুতে, তার মানে মোট খরচা হচ্ছে, এটাকে যদি এইচ দিয়ে ডিনোট করি, এটা যদি ও হয়, এটা ভারসাম্য উৎপাদন কিউ হয়, তাহলে দেখতে পাচ্ছি আমার কাছে এসি, এসি মানে হচ্ছে টিভিসি, সরি টিসি বাই এক্স, টিসি বাই এক্স, তার মানে টিসি হচ্ছে এসি ইন্টু এক্স, এসি ইন্টু এক্স মানে হচ্ছে এক্ষেত্রে এসি হচ্ছে এসি রেখা, এই হচ্ছে অ্যাভারেজ কস্ট, এসি হচ্ছে কিউ পরিমাণ উৎপাদনে এল কিউ, এল কিউ ইন্টু কিউ হচ্ছে ও কিউ, কিউ হচ্ছে ও কিউ, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে দাঁড়াচ্ছে এরিয়া, এরিয়া ও এইচ এল কিউ, ও এইচ এল কিউ, এইটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার কাছে মোট ব্যয়। মোট আয় কতখানি, এইটা ছিল ভারসাম্য দাম পি স্টার্ট ও পি স্টার্ট, এটাই তো অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এটাই ডিম্যান্ড কার্ভ, এটাই ডিম্যান্ড কার্ভ। তার মানে টোটাল রেভিনিউ ছিল হচ্ছে, টোটাল রেভিনিউ ছিল হচ্ছে আমার কাছে কিউ পরিমাণ উৎপাদনে, টোটাল রেভিনিউ হচ্ছে ও পি স্টার্ট বি কিউ, তার মানে এরিয়া ও পি স্টার্ট বি কিউ, এটা ছিল আমার কাছে টিআর। তার মানে দেখতে পাচ্ছি আমার কাছে লস, লস হয়েছে কতখানি, লস হচ্ছে এইটা পুরোটা হচ্ছে আমার কাছে টোটাল কস্ট, এইটুকু হচ্ছে আমার কাছে টোটাল রেভিনিউ, তার মানে লস দাঁড়িয়েছে হচ্ছে এরিয়া, এরিয়া পি স্টার্ট এইচ, পি স্টার্ট এইচ এল বি, এইটুকু হচ্ছে আমার লস, তার মানে এখানেও আমার লস হয়েছে। এবার দেখি এভিসি কতখানি, এই কিউ পরিমাণ উৎপাদনে এভিসি রেখা বলছে, এই হচ্ছে আমার কাছে এভিসি রেখা, এটাকে যদি জেড দিয়ে ডিনোট করি এই পয়েন্টটাকে, তার মানে এভিসি, এক্ষেত্রে এভিসি হচ্ছে, এক্ষেত্রে এভিসি হচ্ছে কিউ পরিমাণ উৎপাদনে, এভিসি হচ্ছে জেড কিউ, জেড কিউ যদি এভিসি হয় তাহলে টিভিসি হচ্ছে, টিভিসি হচ্ছে এভিসি ইন্টু এক্স, এভিসি হচ্ছে জেড কিউ, কিউ পরিমাণ উৎপাদনে ভারসাম্য উৎপাদনে, এভিসি হচ্ছে জেড কিউ, জেড কিউ, জেড কিউ ইন্টু এক্স হচ্ছে ও কিউ, ও কিউ, দিস ইজ ইকাল টু এরিয়া ও এন জেড কিউ, ও এন জেড কিউ। দেখতে পাচ্ছি যে টোটাল রেভিনিউ এইটুকু, টোটাল ভ্যারিয়েবল কস্ট এতটুকু, তার মানে দেখতে পাচ্ছি টোটাল কস্ট,
টোটাল রেভিনিউয়ের থেকে বেশি। আবার শুধু তাই না, এইভাবে বলি, টোটাল ভেরিয়েবল কস্টও টোটাল রেভিনিউয়ের থেকে বেশি। টোটাল ভেরিয়েবল কস্টও টোটাল রেভিনিউয়ের থেকে বেশি। তার মানে টোটাল কস্ট গ্রেটার দ্যান টোটাল ভ্যারিয়েবল কস্ট গ্রেটার দ্যান টোটাল রেভিনিউ। তার মানে এরকম একটা এক্সাম্পল সেট করি যে উৎপাদক ও কিউ পরিমাণ বিক্রি করে যদি 10,000 টাকা পায়, তার যদি মোট খরচ 14,000 টাকা হয়, তাহলে লেবারের জন্য তার খরচা হচ্ছে 12,000 টাকা। এইরকম একটা সিচুয়েশন, লেবারের জন্য খরচা হয়েছে, লেবারকে মজুরি দিতে খরচা হয়েছে 12,000 টাকা। লেবারের মজুরি প্লাস কারখানার স্থির ব্যয় মিলে খরচা হচ্ছে 14,000 টাকা। এই অবস্থায় দাঁড়িয়ে উৎপাদক আয় করেছে 10,000, কিন্তু লেবারকে পেমেন্ট দিতে হবে 12,000 টাকা, লেবারকেই পেমেন্ট দিতে পারছে না। তার মানে সেই জায়গায় লেবার করবে কি? যদি মালিক লেবারকে পেমেন্ট না দিতে পারে, তাহলে লেবাররা স্ট্রাইক করবে, ধর্মঘট করবে, উৎপাদন বন্ধ করে দেবে। ও তার মানে দেখলাম এই সিচুয়েশনটায় তার মানে দেখতে পাচ্ছি যে এইটুকু জেড কিউ এইটা ছিল হচ্ছে আমার এভিসি। তার মানে পিস্টার্ট মানে ছিল হচ্ছে ও পিস্টার্ট মানে বি কিউ, এভিসি ছিল হচ্ছে জেড কিউ। তার মানে পিস্টার্ট যদি এভিসির থেকে কমে যায়, কম হয়, একই কথা টিভিসি যদি টিআরের থেকে বেশি হয়, এভিসি যদি পিস্টারের থেকে বেশি হয়, তাহলে কিন্তু উৎপাদক উৎপাদন করবে না। লস হয়েছে, টোটাল কস্ট টোটাল রেভিনিউয়ের থেকে বেশি, লস হয়েছে। এই সিচুয়েশনে টিভিসি যদি টিআরের থেকে বেশি হয়, অর্থাৎ পিস্টার যদি এভিসির থেকে ছোট হয় বা এভিসি যদি পিস্টারের থেকে বড় হয়, তাহলে কিন্তু উৎপাদন হবে না। নেক্সট, তার মানে দেখলাম যে এক্ষেত্রে দাম রেখা হচ্ছে, এই রেখাটা হচ্ছে দাম রেখা, আর এভিসি রেখাটা এই দাম রেখার উপরে অবস্থিত। এভিসি রেখাটা কিন্তু দাম রেখার উপরে অবস্থিত। তাহলে এভিসি রেখাটা যদি দাম রেখার উপরে অবস্থিত হয়, তাহলে কিন্তু উৎপাদন হবে না। উল্টো দিকে যদি এখানে দেখেছিলাম যে এইটা ছিল হচ্ছে আমার এভিসি রেখা, এই ছিল হচ্ছে আমার এভিসি রেখা, এইটা ছিল হচ্ছে আমার দাম রেখা, এবং দাম রেখার নিচে যদি এভিসি রেখা থাকে, আমি কিন্তু বলেছিলাম উৎপাদন হবে। তার মানে লস হলেও এখানে লস হচ্ছে, কিন্তু এক্ষেত্রে পিস্টার্ড এভিসির থেকে বেশি, কিন্তু এখানে লস হচ্ছে, কিন্তু এখানে পিস্টার্ড এভিসির থেকে কম। পিস্টার্ড এভিসির থেকে বেশি হলে লস হলে উৎপাদন হবে, কিন্তু পিস্টার্ড যদি এভিসির থেকে ছোট হয়ে যায়, তাহলে লস হচ্ছে, উৎপাদন কিন্তু বন্ধ হয়ে যাবে। নেক্সট একটা সিচুয়েশন দেখি। নেক্সট সিচুয়েশনটা দেখি এরকম ভাবে যে এই অবস্থায় এসি এভিসি দেওয়া রয়েছে, এই ছিল পিস্টার্ড, এই ছিল হচ্ছে আমার পিস্টার্ড রেখা, এই ছিল হচ্ছে পিস্টার্ড, এটাই আমার এআর রেখা, এটাই আমার এমআর রেখা। ভারসাম্য এসেছিল এল বিন্দুতে, যেখানে মুনাফার সর্বোচ্চীকরণ হয়েছিল, অর্থাৎ ও কিউ পরিমাণ উৎপাদনে এমআর ইজ ইকাল টু এমসি, এবং এমসি রেখা আমি এখানে টানিনি। এমসি রেখাটা যদি এরকম থাকতো এমসি, তাহলে এমআর ইজ ইকাল টু এমসি হয়েছিল এখানে। তার মানে ভারসাম্য মুনাফার সর্বোচ্চীকরণের বিন্দু এল বিন্দু এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ ও কিউ। তার মানে এইটা যদি এমসি রেখা হতো, তাহলে ভারসাম্য আসতো এল বিন্দুতে, ভারসাম্য উৎপাদনের পরিমাণ ও কিউ। এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমার কাছে এসি রেখা দেওয়া আছে, এভিসি রেখা দেওয়া আছে, দেখতে পাচ্ছি ও কিউ পরিমাণ উৎপাদনে আমার কাছে এসি বলছে, এসি হচ্ছে এল কিউ মানে হচ্ছে এতখানি, মানে জেড ও জেড একই কথা। তার মানে দেখতে পাচ্ছি এক্ষেত্রে টিসি
টিসি পাচ্ছি হচ্ছে ও কিউ পরিমাণ এসি ইন্টু এক্স, তার মানে এসি মানে এল কিউ, এসি মানে এল কিউ, সরি এসি মানে হচ্ছে এটাকে নাম দিই হচ্ছে, এটাকে নাম দিই পি, না এটাকে নাম দিই কে, কে, তার মানে এসি ইন্টু এক্স, তার মানে কে ইন্টু কিউ ইন্টু এক্স হচ্ছে ও কিউ, এক্স হচ্ছে ও কিউ, তার মানে এরিয়া, এরিয়া দাঁড়াচ্ছে ও জেড কে কিউ, কেন লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে ও জেড কে কিউ। এইটা হচ্ছে আমার কাছে টিসি। টিআর কতখানি? টিআর মানে হচ্ছে পি স্টার্ট ইন্টু এক্স, মানে পি স্টার্ট মানে ও পি স্টার্ট ইন্টু ও কিউ, তার মানে দাঁড়াচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে এই ক্ষেত্রফলটা ও পি স্টার্ট, ও পি স্টার্ট এল কিউ, তার মানে এরিয়া ও পি স্টার্ট এল কিউ, এইটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার কাছে টিআর। তার মানে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি টিআর ছোট, মোটা এটা ছোট, মোট বা এটা বড় ক্ষেত্রফলটা, তার মানে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি টিসি ইজ গ্রেটার দ্যান টিআর, তার মানে ডেফিনেটলি লস হয়েছে। এই লস অবস্থায় এইবার যদি দেখি এভিসি, ও কিউ পরিমাণ উৎপাদনে এভিসি কতখানি? এভিসি হচ্ছে তার মানে এভিসি, এভিসি হচ্ছে ও কিউ পরিমাণ উৎপাদনে এভিসি হচ্ছে এল কিউ, তার মানে টিভিসি কতখানি? টিভিসি মানে হচ্ছে এভিসি ইন্টু এক্স, এভিসি দাঁড়িয়েছে হচ্ছে এভিসি রেখা, এই এভিসি রেখা, ও কিউ পরিমাণ উৎপাদনে এভিসি হচ্ছে এতখানি, তার মানে এল কিউ হচ্ছে এভিসি ইন্টু এক্স হচ্ছে ও কিউ, এক্স হচ্ছে ও কিউ, তার মানে ও কিউ, দিস ইজ ইকাল টু এরিয়া, এরিয়া ও পি এল কিউ, ও পি এল কিউ, তার মানে দেখাচ্ছে যে টিসি গ্রেটার দ্যান টিআর, বাট দিস ইজ ইকাল টু টিভিসি। অর্থাৎ ঘটনা হচ্ছে যে 14,000 টাকা আমার খরচা, 14,000 টাকা খরচা, আমার আয় হয়েছে 10,000 টাকা, এবং এই 10,000 টাকা আমার আবার লেবারকে মাইনে দিতেও বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি করলাম কি? আমি যদি উৎপাদক হই তাহলে 10,000 টাকা আয় করেছি, লেবারকে মাইনে দিয়েছি, অর্থাৎ টিভিসি হচ্ছে 10,000 টাকা, তার মানে লেবারের মাইনে আমি মিটিয়ে দিতে পেরেছি। যেটা আমি মিটিয়ে দিতে পারিনি সেটা হচ্ছে আমার কারখানায় যে গেটকিপারটা ছিল তার 4,000 টাকা মাইনে, সেইটা আমি মেটাতে পারিনি। আমি গেটকিপার অনেক দিন ধরে আমার কারখানায় কাজ করে, দারোয়ান হিসেবে, তাকে আমি বললাম এ মাসে আমি মাইনে দিতে পারছি না, পরের মাসে আমি মাইনে দেবো তোমাকে, তাহলে আমি উৎপাদন করতে পারবো কি পারবো না? তার মানে এক্ষেত্রে কিন্তু টিভিসি, এক্ষেত্রে টিভিসি যখন টিআরের সঙ্গে সমান, সেক্ষেত্রে লস হলেও উৎপাদক কিন্তু উৎপাদন করবে। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে টিআর ইজ ইকাল টু টিভিসি মানে পি স্টার্ট ইজ ইকাল টু এভিসি, তার মানে এই জায়গায় উৎপাদন হচ্ছে, তার মানে উৎপাদন দুটো জায়গায় পেয়েছি। যদি প্রথম পেয়েছিলাম হচ্ছে পি স্টার্ট যদি এভিসির থেকে বেশি হয় তাহলে উৎপাদন হবে, পি স্টার যদি এভিসির সঙ্গে সমান হয় তাহলে উৎপাদন হবে, কিন্তু পি স্টার যদি এভিসির থেকে ছোট হয়, অর্থাৎ দ্বিতীয় ছবিটায়, আগের দ্বিতীয় ছবিটায় যেটা দেখেছিলাম, সেখানে কিন্তু উৎপাদন হবে না। তাই মানে এই সিচুয়েশনে এভিসি রেখাটা এই দাম রেখার নিচ দিয়ে যেত, দাম রেখার নিচ দিয়ে ছিল এভিসি রেখাটা। এই সিচুয়েশনে এভিসি রেখাটা দাম রেখার সঙ্গে স্পর্শক হয়েছিল, আর এই সিচুয়েশনে এভিসি রেখাটা দাম রেখার উপর দিয়েছিল। তার মানে যদি দাম রেখাটা এভিসির উপরে থাকে অথবা সমান থাকে তাহলে উৎপাদন হবে, অর্থাৎ যদি পি স্টার্ট এভিসির থেকে বেশি হয় অথবা সমান হয়, তাহলে পি স্টার্ট যদি এভিসির থেকে বেশি হয় অথবা সমান হয় তাহলে উৎপাদন হবে। কিন্তু পি স্টার্ট যদি এভিসি যদি পি স্টারের উপরে চলে যায় তাহলে, যেটা দ্বিতীয় ছবিতে দেখিয়েছিলাম আগেরটায়,
সেখানে কিন্তু উৎপাদন হবে না। তাই এই বিন্দুটাকে অর্থাৎ এবিসি যদি কার্ভটা যদি একটু উপর দিকে সরে যায় এক চুল, তাহলেই ঘটনা ঘটছে পি স্টার্ট এবিসির থেকে ছোট হয়ে যাচ্ছে এবং উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। তাহলে উৎপাদন বন্ধের বিন্দু আমরা দেখেছি কোথায়, অর্থাৎ ইকোনমিক লস হলেও, অর্থাৎ যদি ক্ষতিও হয়, তাহলে ক্ষতি হলেও উৎপাদক উৎপাদন করবে এই দুটো জায়গায়, যখন দাম রেখা এভিসির ওপরে রয়েছে অথবা এভিসির সঙ্গে স্পর্শক, কিন্তু উৎপাদন করবে না, ক্ষতি হলে উৎপাদন করবে না যদি দাম রেখাটা এভিসি রেখার বা গড় পরিবর্তনশীল ব্যয় রেখার নিচে চলে যায়। নেক্সট বলবো যে আমরা শর্ট রান সাপ্লাই কার্ভ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন যোগান রেখা টানব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন যোগান রেখায় আমরা দেখতে পাচ্ছি যে যদি ধরে নিই প্রথম প্রাইস ছিল আমার কাছে, প্রথম প্রাইস ছিল P1, এই ছিল দাম রেখা, এটাই তার মানে আমার কাছে গড় আয় রেখা, প্রান্তিক আয় রেখা, এই ছিল হচ্ছে আমার এমসি রেখা, ভারসাম্য এসেছিল E1 বিন্দুতে, ভারসাম্য উৎপাদনের পরিমাণ ছিল OQ1। প্রশ্ন হচ্ছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমার দাম হচ্ছে OP1 মানে EQ1, তার মানে পি স্টার্ট। এই সিচুয়েশনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমার দাম যতখানি, অর্থাৎ পি স্টার্ট যতখানি, সেটাই হচ্ছে আমার E1Q1, অর্থাৎ সেটাই হচ্ছে আমার এভিসি, কেননা এই হচ্ছে আমার এভিসি রেখা, এই হচ্ছে এভিসি রেখা। তার মানে দাম P1 এভিসির সঙ্গে সমান হয়েছে, দাম P1 ভারসাম্য দাম P1 এভিসির সঙ্গে সমান হয়েছে। তাই এই সিচুয়েশনে দাঁড়িয়ে উৎপাদক উৎপাদন করবে। আমরা আগেই বলেছিলাম দাম যদি এভিসির থেকে বেশি হয় বা সমান হয় তাহলে উৎপাদক উৎপাদন করবে। তার মানে এক্ষেত্রে দাম এভিসির সঙ্গে সমান হয়েছে, উৎপাদক উৎপাদন করবে। যদি দাম P2 হতো, P2 মানে এটা তখন হচ্ছে আমার AR2 গড় আয়, এটাই হতো আমার প্রান্তিক আয় রেখা, এই হচ্ছে আমার এমসি রেখা, ভারসাম্য আসতে হচ্ছে E2 বিন্দুতে যেখানে MR = MC এবং এমসি রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে, ভারসাম্য উৎপাদনের পরিমাণ দাঁড়াতো Q2। এই সিচুয়েশনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমার এভিসি রেখা রয়েছে, এইটা এভিসি রেখা, এটা রয়েছে এভিসি রেখা। তাহলে দেখতে পাচ্ছি দাম রেখাটা এভিসি রেখার উপরে রয়েছে, তার মানে এই জায়গায় দাম হচ্ছে এতখানি দাম, মানে এই অবস্থায় এতখানি দাম মানে এতখানি দাম। এই অবস্থায় এভিসি হচ্ছে এইটুকুনি হচ্ছে আমার এভিসি, তার মানে এতটুকু হচ্ছে আমার এভিসি Q2 উৎপাদনে। মুনাফার সর্বোচ্চীকরণ ঘটেছিল E2 বিন্দুতে যেখানে MR = MC হয়েছিল, MC MR কে নিচের দিক থেকে ছেদ করেছিল। এই ভারসাম্য উৎপাদন হয়েছিল Q2, দেখতে পাচ্ছি Q2 পরিমাণে উৎপাদনে দাম P, অর্থাৎ দাম P2, এভিসি হচ্ছে এতখানি, অর্থাৎ NQ, P2 NQ এর থেকে বেশি, NQ মানে এভিসির থেকে বেশি, তাই উৎপাদন হবে এই বিন্দুতেও উৎপাদন হবে, অর্থাৎ OQ2 পরিমাণ উৎপাদন হবে। যদি দাম রেখা P3 হতো, যদি দামটা P3 হতো, সেক্ষেত্রে গড় আয় রেখাটা দাঁড়াতো এইটা AR রেখা, MR রেখা, এমসি কাট করেছে এই বিন্দুতে E3-তে, MR = MC হয়েছে E3-তে, ভারসাম্য এসছে E3-তে, ভারসাম্য উৎপাদনের পরিমাণ হয়েছে
ভারসাম্য উৎপাদনের পরিমাণ হয়েছে ও E3U3, তার মানে এভিসি হচ্ছে এই জায়গায়, এই ছিল এভিসি রেখা, এই ছিল এভিসি রেখা, এই হচ্ছে এভিসি রেখা আছে, তার মানে এভিসি হচ্ছে HQ3, তার মানে দেখতে পাচ্ছি দাম হচ্ছে E3Q3, এতখানি দাম মানে এতখানি দাম, তার মানে P3 গ্রেটার দ্যান এভিসি হচ্ছে HQ3 গ্রেটার দ্যান এভিসি, তার মানে এই সিচুয়েশনেও কিন্তু উৎপাদন, অর্থাৎ এই সিচুয়েশনেও কিন্তু উৎপাদন হবে যেহেতু দাম এভিসির থেকে বেশি। কিন্তু যদি এভিসি রেখাটা, যদি দাম রেখাটা এইরকম হতো, এই জায়গায় আসতো, অর্থাৎ দামটা যদি P0 হতো, সেক্ষেত্রে এই ছিল হচ্ছে এমসি রেখা, এই ছিল হচ্ছে এমসি রেখা, এই ছিল হচ্ছে এমসি রেখা, ভারসাম্য হয়েছিল যেখানে MR = MC, তার মানে এল বিন্দুতে ভারসাম্য উৎপাদনের পরিমাণ হয়েছিল Q0, এটাই ছিল AR, এটাই ছিল MR। যদি দাম P0 হতো ভারসাম্য দাম, সেক্ষেত্রে ভারসাম্য আসতো এল বিন্দুতে এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ Q0। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ছিল হচ্ছে আমার এভিসি রেখা, এই ছিল হচ্ছে এভিসি রেখা, ও Q0 পরিমাণ উৎপাদনে, ও Q0 পরিমাণ উৎপাদনে এভিসি হচ্ছে IQ0, তার মানে দেখতে পাচ্ছি দাম যদি P0 হতো, সেক্ষেত্রে P0 লেস দেন এভিসি, অর্থাৎ এই জায়গায় কিন্তু উৎপাদন, অর্থাৎ Q0 পরিমাণ উৎপাদন হতো না, উৎপাদন করতো না, কেননা সেক্ষেত্রে এভিসি P0 থেকে বেশি। উৎপাদন কোথায় কোথায় হয়েছে, তার মানে উৎপাদন হয়েছে E1 এ, উৎপাদন হয়েছে E2 তে, উৎপাদন হয়েছে E3 তে, যেখানে P1 এভিসির থেকে বেশি, P2 এভিসির থেকে বেশি, P3 এভিসির থেকে বেশি, তার মানে P1 বিন্দুতে Q1, অর্থাৎ এই বিন্দুটা, P2 তে E2, P2 তে E2, P3 তে E3 উৎপাদন হয়েছে। এই তিনটে বিন্দুতেই কিন্তু দেখতে পেয়েছি এই তিনটে ঘটনা ঘটেছে, যেখানে পি দাম এভিসির থেকে বেশি অথবা সমান, তাই এই তিনটে বিন্দুকে যোগ করেছি, যোগ করে যে রেখাটা পেয়েছি এই রেখাটাকে বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন যোগান রেখা। এবং এই স্বল্পকালীন যোগান রেখাটা কিন্তু কিছুই না, এটা কিন্তু এমসি রেখা, বিশেষত এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশটাই হচ্ছে এই রেখাটা। তার মানে শর্ট রান সাপ্লাই কার্ভ বা স্বল্পকালীন যোগান রেখা, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন যোগান রেখা হচ্ছে এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশটা। তাহলে শর্ট রান সাপ্লাই কার্ভ কি করে আমরা পাই সেটা আমরা দেখলাম। এরপর আমরা দেখব হচ্ছে লং রান সিচুয়েশন। এটা কি বলবো হচ্ছে আমরা লং রান বা লং রান সিচুয়েশন বা দীর্ঘকালীন অবস্থা। আমরা এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে দীর্ঘকালে ভারসাম্য, দীর্ঘকালে বাজার চাহিদা রেখা ছিল ডি রেখা, বাজার যোগান রেখা ছিল এস রেখা, বাজার চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, বাজার যোগান রেখা ধনাত্মক ঢাল বিশিষ্ট, ভারসাম্য এসছিল আমার ই বিন্দুতে। এখন এই অবস্থায় যদি এই ভারসাম্য দাম নির্ধারিত হয়েছিল পিই, এটা ছিল ভারসাম্য দাম। এই পিই যেটা বাজারের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে, সেই ভারসাম্য দামকে প্রত্যেকটা ক্রেতা এবং বিক্রেতা গ্রহণ করেছে। প্রত্যেকটা বিক্রেতা যদি গ্রহণ করে, তার মানে এই ভারসাম্য দামকে নিয়েছে পিই কে। এবং একজন বিক্রেতার ক্ষেত্রে যে চাহিদা রেখার সম্মুখীন হয়, সেই চাহিদা রেখা অনুভূমিক এবং সেটাই হচ্ছে আমার কাছে প্রান্তিক আয় রেখা।
এমআর রেখা, সেটাই আমার কাছে এআর রেখা। এখন এই অবস্থায় দাঁড়িয়ে যদি যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, যদি জনসংখ্যা বৃদ্ধি পায় দেশে, তাহলে এই দামে অর্থাৎ ও পৃষ্ঠার দামে আগে আগে চাহিদা ছিল এতখানি, এখন আগে চাহিদা ছিল এতখানি, পৃষ্ঠার দামে চাহিদা ছিল, চাহিদা রেখা বলছিল চাহিদা এতটুকু আছে, এখন চাহিদা বেড়ে গেছে যদি জনসংখ্যা বাড়ে, তাই চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়েছিল। নতুন চাহিদা রেখা হয়েছিল ডি থেকে D1, নতুন চাহিদা রেখা। যোগান আছে, যোগানের কোনো পরিবর্তন ঘটেনি, সাপ্লাই কার্ভ যা ছিল তাই রয়েছে। এই অবস্থায় নতুন ভারসাম্য এসছে E1' বিন্দুতে, এবং ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে P2। এই P2 দামকে প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা গ্রহণ করেছে, একজন বিক্রেতা গ্রহণ করেছে এই P2 দামকে। এখন নতুন তার কাছে চাহিদা রেখা হচ্ছে D' = MR' = AR'। এই অবস্থায় দাঁড়িয়ে ওই বিক্রেতা একজন বিক্রেতা ভারসাম্য এসছে হচ্ছে এই বিন্দুতে, যেখানে MR = MC, মুনাফার সর্বোচ্চীকরণের শর্ত পালিত হয়েছে A' বিন্দুতে, যেখানে MR = MC, এবং MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করেছে। ভারসাম্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে OQ2, ভারসাম্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে OQ2। এই ভারসাম্য উৎপাদনে মোট ব্যয় রেখা হচ্ছে ATC, তারপরে এই Q2 উৎপাদনে ATC হচ্ছে GQ2, তার মানে মোট আয়, যখন দাম P2 তখন মোট আয় হচ্ছে OP2 ইন্টু OQ2, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মিলে এই পুরো ক্ষেত্রফলটা পাচ্ছি, তার মানে ক্ষেত্রফল পাচ্ছি OP2 A'(Q2), এটা হচ্ছে মোট আয়। মোট ব্যয় কতখানি? মোট ব্যয় বলছে Q2 পরিমাণ উৎপাদনে মোট গড় ব্যয় হচ্ছে এতটুকু, তার মানে গড় ব্যয় যদি এতটুকু হয় তাহলে মোট ব্যয়, গড় ব্যয় ইন্টু উৎপাদনের পরিমাণ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে এই পুরো ক্ষেত্রফলটা হচ্ছে মোট ব্যয়। তার মানে যদি মোট ব্যয় হয় এটা, তাহলে মোট আয় হচ্ছে এতখানি, মোট ব্যয় হচ্ছে এতটুকু, তার মানে এই শেডেড পোর্শনটা এইটুকু হচ্ছে সুপার নরমাল প্রফিট, এইটুকু হচ্ছে আমার অতিরিক্ত মুনাফা, এইটা হচ্ছে সুপার নরমাল প্রফিট। যদি সুপার নরমাল প্রফিট হয়, অতিরিক্ত মুনাফা হয়, তাহলে কি ঘটবে? সুপার নরমাল প্রফিট যদি হয়, তার মানে অতিরিক্ত মুনাফা মানে সুপার নরমাল প্রফিট হয়েছে। সুপার নরমাল প্রফিট বা অতিরিক্ত মুনাফার দরুন প্রথম, তার মানে একজন বিক্রেতার যদি অতিরিক্ত মুনাফা হয়, তাহলে তার অতিরিক্ত মুনাফার ফলে সে বিনিয়োগ বাড়াবে। সে যদি বিনিয়োগ বাড়ায়, তাহলে সে বাজারে তার নিজের যোগান বাড়াবে, তার মানে ব্যক্তিগত যোগান বাড়াচ্ছে, বাজারে ব্যক্তিগত যোগান বাড়লো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য বিক্রেতা রয়েছে যারা সমজাতীয় দ্রব্য তৈরি করে, তার মানে এই বিক্রেতার মতো অনেক বিক্রেতা আছে যারা সমজাতীয় দ্রব্য তৈরি করছে, ফলে তাদেরও সুপার নরমাল প্রফিট হয়েছে। এর যদি অতিরিক্ত মুনাফা হয়, তাদেরও অতিরিক্ত মুনাফা হয়েছে। অতিরিক্ত মুনাফার দরুন তারাও বিনিয়োগ বাড়িয়েছে, ফলে আবার বাজারে যোগান বেড়েছে। আবার যদি বাজারে যোগান বাড়ে, তাহলে আবার যদি বাজারে যোগান বৃদ্ধি পায়, তাহলে মোট বাজার যোগান বেড়েছে। এই বিক্রেতা যে দ্রব্য তৈরি করছিল অন্য শিল্পে, অন্যান্য বিক্রেতা যাদের অন্য শিল্পে লস হচ্ছিল, ক্ষতি হচ্ছিল, তারা দেখলো এই শিল্পে অতিরিক্ত মুনাফা হচ্ছে, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অনুমান ছিল
অবাধ প্রবেশাধিকার আমরা ধরে নিয়েছিলাম। তাই যাদের ক্ষতিগ্রস্ত শিল্প থেকে অসংখ্য ফার্ম, তারা এই মুনাফার আকর্ষণে, অতিরিক্ত মুনাফার আকর্ষণে তারা এই শিল্পে অনুপ্রবেশ ঘটাচ্ছে। অনুপ্রবেশ ঘটানোর ফলে তারা এই দ্রব্যের যোগান বাড়াচ্ছে, ফলে যোগান বৃদ্ধি পাচ্ছে। এই 3 দিক থেকে যোগান বৃদ্ধি পেল, মোট যোগান বৃদ্ধি পেল, বাজার যোগান বৃদ্ধি পেল 3 দিক থেকে। যদি বাজার যোগান বৃদ্ধি পায় তাহলে P2 দামে যোগান রেখাটা ছিল S, বাজার যোগান যদি বৃদ্ধি পায় তাহলে যোগান রেখা ডান দিকে সমান্তরালভাবে স্থানান্তরিত হলো, নতুন যোগান হলো S ড্যাশড। ভারসাম্য এলো I বিন্দুতে, যেখানে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে। ভারসাম্য দাম হলো PE, ভারসাম্য দাম। এই দামকে গ্রহণ করলো প্রত্যেকটা বিক্রেতা, ফলে এই দামে, PE দামে মুনাফার সর্বোচ্চীকরণ হলো, যেখানে এ বিন্দুতে, যেখানে MR = MC এবং MC MR কে নিচের দিক থেকে ছেদ করছে। ভারসাম্য উৎপাদনের পরিমাণ হলো QE। এই অবস্থায় দেখতে পেলাম যে মোট আয় কত। এই অবস্থায় দেখতে পাচ্ছি মোট আয় হচ্ছে দাম, মোট আয় হচ্ছে P* * X। P* মানে হচ্ছে এক্ষেত্রে ভারসাম্য দাম, OPE ইন্টু OQE, তার মানে এই পুরো ক্ষেত্রফলটা হলো মোট আয়, এই পুরো ক্ষেত্রফলটা হলো মোট আয়। মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে AC হচ্ছে এইটা, তার মানে ভারসাম্য উৎপাদনে AC হচ্ছে এতটুকু, এই পরিমাণ হচ্ছে Q, তার মানে AC ইন্টু Q, তার মানে এই পুরো ক্ষেত্রফলটা হলো মোট ব্যয়। তার মানে দেখতে পাচ্ছি TR এবং TC সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ TR এবং TC সমান হয়ে যাচ্ছে মানে নর্মাল প্রফিট বা সাধারণ মুনাফা আসছে, নর্মাল প্রফিট বা সাধারণ মুনাফা আসছে। এবং সাধারণ মুনাফা আসছে শুধু তাই নয়, দেখতে পাচ্ছি যে AC রেখা এই দাম রেখার সঙ্গে স্পর্শক হয়েছে, অর্থাৎ এই অবস্থায় দীর্ঘকালীন ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘকালীন ভারসাম্যে তার মানে দেখতে পেলাম দীর্ঘকালীন ভারসাম্যে সাধারণ মুনাফা হবে এবং একজন বিক্রেতা তার পূর্ণ ক্ষমতার প্রয়োগ ঘটাচ্ছে। পূর্ণ ক্ষমতা কাকে বলছি? না, এই একেবারে যেখানে গড় ব্যয় রেখা ন্যূনতম সেই বিন্দুতে দাম রেখা স্পর্শ করেছে, তাই পূর্ণ ক্ষমতার প্রয়োগ ঘটাচ্ছে। তার মানে দীর্ঘকালীন ভারসাম্যের শর্ত কি? দীর্ঘকালীন ভারসাম্যের শর্ত হচ্ছে PE = AR = MR SMC SAC। তার মানে পেলাম হচ্ছে PE = AR MR SMC SAC। এইটা পেলাম হচ্ছে দীর্ঘকালীন ভারসাম্যের শর্ত। তার মানে দীর্ঘকালীন ভারসাম্য হতে গেলে আমার এই ঘটনাটা ঘটতে হয়। মোটামুটি আমরা পারফেক্ট কম্পিটিশন শেষ করেছি দীর্ঘকালীন ভারসাম্য পর্যন্ত পড়ে। এরপর আমরা পরের নেক্সট ভিডিওতে দেখব হচ্ছে মনোপলি বা একচেটিয়া বাজার। আজ এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আমরা একচেটিয়া বাজার দেখতে পাব। পাশাপাশি এই জায়গাটায় নেক্সট ভিডিওতে তো আমরা মনোপলি দেখব, পাশাপাশি আমরা একটা ছোট্ট কথা বলি যে আমরা এখানে লং রানগুলো টানিনি, কারণ লং রান LSE বা LMC টানলে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা একটু ঘিঞ্জি হয়ে যেত। তাই
দীর্ঘকালীন ভারসাম্যের শর্তের সঙ্গে এই দুটোকে আমরা আরো জুড়ে দিচ্ছি যে এলএমসি ইজ ইকুয়াল টু এলএসি। তার মানে দীর্ঘকালীন ভারসাম্য হতে গেলে আমার দরকার হচ্ছে পি 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 ভারসাম্য দাম ইজ ইকুয়াল টু এআর ইজ ইকুয়াল টু এমআর ইজ ইকুয়াল টু এসএমসি ইজ ইকুয়াল টু এসএসসি ইজ ইকুয়াল টু এলএমসি ইজ ইকুয়াল টু এলএসসি। জায়গাটা হচ্ছে যে আমরা যে পুরো জায়গাটা পড়লাম সেই পুরো জায়গাটায় শুধুমাত্র পারফেক্ট কম্পিটিশনকে ব্যাখ্যা করেছি, পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে ব্যাখ্যা করেছি। এবং সেই দীর্ঘকালে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে দীর্ঘকালে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অবশ্যই কি করে যোগান বাড়ছে, অতিরিক্ত মুনাফার দরুন যোগানের বৃদ্ধি ঘটেছে, তিন দিক থেকে যোগানের বৃদ্ধি ঘটেছে, এবং স্বাভাবিক মুনাফা কি করে ঘটছে এবং পূর্ণ ক্ষমতার কি করে প্রয়োগ ঘটছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এই জায়গা থেকে যে যে কোশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট, মানে আমাদের যেহেতু এই চ্যাপ্টারটায় একটা 4 নম্বরের কোশ্চেন আছে, একটা 6 নম্বরের কোশ্চেন আছে, সুতরাং 4 এবং 6 যথেষ্ট ওয়েট আছে। সুতরাং আমি যদি ডিভিশন এইভাবে রাখি যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার থেকে আমি কি কি দেখব, সেটা হচ্ছে যে কিভাবে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য দাম নির্ধারিত হয়, নাম্বার 1। নাম্বার টু হচ্ছে কেন পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেকটা ক্রেতা এবং বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয়। নাম্বার থ্রি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করো। নাম্বার 4 পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো, বা কোশ্চেনটা এইভাবে আসে, দেখাও যে স্বল্পকালীন যোগান রেখা প্রান্তিক ব্যয় রেখার ঊর্ধ্বগামী অংশ বিশেষ। নেক্সট হতে পারে যে দেখাও যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন বন্ধের বিন্দু বলতে কি বোঝো। এবং নাম্বার 6 পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালীন ভারসাম্য আলোচনা কর। এই কতগুলো কোশ্চেন স্পেসিফিক্যাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার শেষ করছি। নেক্সট ভিডিওতে আসবো, সেখানে দেখবো একচেটিয়া বাজার নিয়ে আলোচনা করব।